আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। সব ধরনের প্রকল্পকে রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়, জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সময় বৃদ্ধির সঙ্গে দুর্নীতি জড়িত, তাই প্রকল্পের জন্য নির্ধারিত সময় কোনোভাবে বাড়ানো হবে না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন ছিল দুর্নীতির ওপেন সিক্রেট। রাজনৈতিক বিবেচনায় যেমন নেওয়া হয় প্রকল্প, তেমনি ব্যয় নির্ধারণও ছিল সিন্ডিকেটের দখলে। অভিযোগ উঠলেও এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ছিল না শাস্তির ব্যবস্থা। সকালে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা বিষয়ে বৈঠক শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়। প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে, এগুলো কমানো যায় কি করে এবং কি করে ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। প্রকল্পের জন্য নির্ধারিত সময় বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, সময় বাড়লে ব্যয় ও দুর্নীতি দুটোই বাড়ে। সময় বাড়লে ব্যয় বাড়বে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। একটা কারণ হচ্ছে সরকার প্রকল্প অনুমোদন দেয় কিন্তু সেই সময় টাকাটা দেয় না, টাকাটা গিয়ে অনেক পরে দেয়, ততক্ষণে আবার সবকিছুর দাম বেড়ে যায়। এটা একটা যৌক্তিক কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকের, সেটাও হয়, সেগুলা ভাঙবার জন্যই আজকে কাজটা করা। দুর্নীতিবাজ ঠিকাদারদের পাশাপাশি এদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টারা। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ভুল ত্রুটি আছে কিন্তু সেটিকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যাবে না। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কার্যালয়ে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আহতদের চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার উপর জোর দেন তিনি। এ সময় শহীদদের পরিবার ও আহতদের পরিবারের পাশে থাকারও কথা জানান অর্থ উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি যে যাদের চিকিৎসা হচ্ছে, পুরোপুরি হয় নাই, সে চিকিৎসা শেষ করতে পারবে। সাথে সাথে ভবিষ্যতে যে পরিবারের জন্য যারা আহত হয়েছে তাদের নিজস্ব কার্যক্রম এবং নিজস্ব যে আয় করার যে সংস্থা, সেগুলো আমরা করতে চেষ্টা করব। বিতরণ কোম্পানিগুলোর সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকারের জ্বালানি বিভাগ। এতে করে রাজধানীসহ আশপাশের এলাকায় তিতাসসহ জ্বালানি বিভাগের সব ধরনের তাৎক্ষণিক অভিযানে জেলা প্রশাসকের কাছে সহায়তা চাইতে হবে না। 10 নভেম্বর দায়িত্ব পাওয়ার পর রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় বেশ কিছু শিল্প কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও মালিক পলাতক থাকায় জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান ভ্রাম্যমাণ আদালত। বকেয়া এবং কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে পায়রা, রামপাল ও এসএস পাওয়ার, যার ফলে 1000 মেগাওয়াটের বেশি লোডশেডিংয়ের কবলে দেশ। বকেয়া পরিশোধ নিয়ে টানাপোড়েন থাকায় ভারতের আদানিও হুমকি দিচ্ছে সরবরাহ বন্ধের। বিদ্যমান এই সংকট কাটাতে দেশের কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন সচল রাখার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। তবে চাহিদা অনুযায়ী বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়ে আসছে আদানি গ্রুপ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় এ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। জানিয়ে চলছে আলোচনা সমালোচনা, যেখানে বলা হয় বাংলাদেশের কাছে আদানির পাওনা দাঁড়িয়েছে $85 কোটি। এমন বাস্তবতায় দেশের অভ্যন্তরীণ কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোতেও দেখা দিয়েছে সংকট। সংস্কারের প্রয়োজনে 2 মাসের জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 2 বন্ধ রাখতে হবে। অন্যদিকে কয়লার সংকটে লম্বা সময় ধরে বন্ধ আছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 2। ফলে দুটি কেন্দ্রেই উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। শুধু তাই নয়, এসএলএম গ্রুপের এসএস পাওয়ার 1-এর কাছে সরকারের বকেয়া পড়েছে 2000 কোটি টাকা, আর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে 5800 কোটি টাকা। বকেয়া পরিমাণের কারণে বিদ্যুৎ সরবরাহ নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠান দুটি। বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার যে হুমকি দিয়েছে আদানি, তার সমালোচনা করে এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন, আলোচনা করে সমস্যার সমাধানে আসতে হবে। আমাদের প্রায় 3টা বড় বড় কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টই প্রায় বন্ধের অবস্থায় কয়লার অভাবে। সো কয়লার যোগানটা যদি আমরা আগের থেকে ঠিক করে রাখতাম তাহলে কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন এই অবস্থা, এখন যে পরিস্থিতিতে আছি, এখন যদি আদানি যদি সম্পূর্ণ বন্ধ করে দেয় আমাদের খুব খারাপ সিচুয়েশন হবে। আমদানিকৃত বিদ্যুতের চেয়ে দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচ কম, তাই এদিকে নজর দেওয়ার তাগিদ দিলেন জ্বালানি বিশেষজ্ঞরা। আমাদের দেশে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেইগুলোকে যদি অ্যাক্টিভেট করা যায়, যার জন্য কেবলমাত্র প্রয়োজন কয়লা, তাহলে সেই কয়লার যে আপনার অর্থের যোগান, সেটা দিয়ে আমরা এই বিদ্যুৎটা চালাতে পারি। আমাদের এত মেগাওয়াট উৎপাদন ক্ষমতা নিয়ে আমরা বসে আছি, কয়লা আনতে পারতেছি না, টাকা নেই। তো ওর টাকা দিয়ে যে বিদ্যুৎ আনতেছি, সেই টাকা দিয়ে আমি কয়লা এনে আমার বিদ্যুৎ উৎপাদন করব। এই সহজ হিসাবটা আমাদেরকে, সরকারকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এদিকে যৌক্তিক বন্টন ও অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুতের বিল পরিশোধ করে সরবরাহ নিশ্চিত রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। অভ্যন্তরীণ যারা বিদ্যুৎ সরবরাহকারী তাদের কাছে একটা রয়েছে, যারা আন্তর্জাতিক যারা আমাদের পাওয়ার প্রডিউসার যারা এখানে কাজ করে তাদের কাছেও আমাদের বেশ কিছু পাওনাদি রয়েছে। সরকারের সামষ্টিক অর্থনীতির এই যে বর্তমানের যে চ্যালেঞ্জ, এই বড় চ্যালেঞ্জের একটা বড় কারণই হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ভ্রান্ত নীতি নেওয়া। বিদ্যুতে যে উচ্চ মূল্য ধরা আছে তা ভোক্তার হাতের নাগালে আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজনের অংশ যেই সংবাদ বিশ্লেষণ, সেই বিষয়ে আমরা আলাপ করব। আমাদের আজকের আলোচনার বিষয় বিদ্যুৎ সংকট ও সমাধান। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ হয়েছেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। আমরা তাকে স্বাগত জানাতে চাই। ডক্টর শামসুল আলম, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আশা করি। বিজনেস আওয়ারে আপনাকে স্বাগত। ডক্টর শামসুল আলম, আপনি আমাদের প্রতিবেদনটি আশা করি শুনতে পাচ্ছিলেন। আমাদের প্রতিবেদক যে বিষয়টি জানাচ্ছিলেন, সেখান থেকে আমরা প্রথম যে বিষয়টি জানতে চাই, দীর্ঘদিন ধরেই আসলে আপনারা বিশেষজ্ঞরা এবং অন্যান্য যেই ক্যাব বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছিল আমদানিকৃত বিদ্যুতের চেয়ে কয়লাভিত্তিক বিদ্যুতের যে বিষয়টি, এটি সাশ্রয়ী, খরচ কম হবে। এখন তো একটি পরিবর্তিত পরিস্থিতি। আপনি কি মনে করেন যে এই সময়ে এই পদক্ষেপটি নেওয়া কত দ্রুত সম্ভব হবে? আমরা সরকারের কাছে 3টা বিষয় বিশেষভাবে উল্লেখ করেছি এবং কিছু অভিযোগও সরকারের কাছে এনেছি। তো আমরা মনে করি যে প্রথমেই সরকারের দৃষ্টি দেওয়া দরকার যে বিদ্যুৎ খাতে প্রায় 40-45 হাজার কোটি টাকা যে ঘাটতি রয়ে গেছে, সে ঘাটতি বিগত সরকার মূল্য বৃদ্ধি করে সমন্বয় করা চেষ্টা করেছে, ভর্তুকি তুলে নিতে চেয়েছে এবং IMF এর চাপ আছে। এই সব বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক লড়াই হয়েছে এবং আমরা বিভিন্ন ব্যাপারে আদালতে গেছি, সমালোচনা করেছি, টিভিতে বলেছি এবং বিকল্পভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করে ভর্তুকি কমানো যায়, ব্যয় সাশ্রয় করে সব পরিকল্পনাগুলো দিয়েছি। কিন্তু সেসব বিষয়টি বিগত সরকারের আমলে আসলে আমলে নেওয়া হয়নি। এখন এই সরকার আসার পরপরই আমরা সে বিষয়গুলোকে নতুন ভাবে অতি স্বল্পতম সময়ে কিভাবে সেগুলো বাস্তবায়ন করে বিদ্যুতের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে, দ্যাট ইজ তরল জ্বালানি, পেট্রোলিয়াম জ্বালানি, ডিজেল, ফার্নেস অয়েল, এগুলোর দাম কমানো যায়, কয়লার দাম কমানো যায়
উৎপাদন ব্যয় কমানো যায় সেই কথাগুলো আমরা বলেছি এবং নানাভাবে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আসে। বর্তমান সরকার কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেই পদক্ষেপগুলো সরাসরি বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ বা কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে এমন বিষয় নয়। যেমন প্রতিযোগিতা আনার চেষ্টা করেছে, অর্থাৎ পরবর্তীতে যে সমস্ত আপনার উন্নয়ন হবে তাতে কম্পিটিটিভ বিনিয়োগ হবে, এই বিষয়টি আমরা প্রত্যাশা করতে পারি এবং সরকার সেদিকে যাচ্ছে। কিন্তু বর্তমানে যেসব প্রকল্প আছে বা যেসব কার্যক্রমের আওতায় বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, জ্বালানি সরবরাহ হচ্ছে, সে সমস্ত জায়গায় কি ধরনের পরিবর্তন এনে ব্যয় কমানো যায় সেসব উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, দৃশ্যমান নয়। আমি সেইগুলো দিকে আলোচনা করব। প্রথমেতেই আসেন যে ফার্নেস অয়েলের প্রায় 41টা বিদ্যুৎ কেন্দ্র, প্রায় 4156 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, সেটা নির্ধারিত 10%-এর নিচে যদি বিদ্যুৎ কেন্দ্র চলে, অর্থাৎ 10% প্ল্যান্ট ফ্যাক্টরির উপরে না চলে, তাহলে সেটাকে আর চলা বলা যায় না। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পেনাল্টি দিতে হয়। তারা এই বিল পাচ্ছে না, অমুক পাচ্ছে না, এসব অজুহাতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখেছে, কিন্তু তাদের কাছ থেকে ঠিকই ক্যাপাসিটি পেমেন্ট তারা নিচ্ছে সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা। এখন আসেন যে সরকার এই চুক্তি বাতিল করতে পারে, লাইসেন্স বাতিল করতে পারে, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বাতিল করতে পারে এবং সেগুলো বাতিল করলে 20,000 কোটি টাকার উপরে সাশ্রয় হয়। এই বাতিল করাটা এখন সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে, আইনগত কোনো জটিলতা আছে বলে আমরা মনে করি না। দ্বিতীয়ত আছে যে আমরা বেসরকারি বিনিয়োগে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করি বা বিদ্যুৎ খাত উন্নয়ন করি কেন? সেটা হচ্ছে তারা বিদেশি বিনিয়োগ অর্থাৎ ডলারের সংস্থান করতে পারবে, বৈদেশিক মুদ্রা আনতে পারবে, সে কারণে কনসেশনাল লোনে আনতে পারবে বেসরকারি খাত। কম্পিটিটিভ বিনিয়োগ হলে সেই লোন খুবই স্বল্প সুদে আনা সম্ভব, তারা সেই সব বিষয়গুলো ব্যবস্থা করতে পারবে। সে কারণেই বেসরকারি খাত বিনিয়োগকে উৎসাহিত করা হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আসলে খুব কমার্শিয়াল লোন নেওয়া হয়েছে, ইসিএ লোন নেওয়া হয়েছে, সেখানে 6%-এর উপরে বা 6%-এর অধিক হারে লোন নেওয়া হয়েছে, যে লোন নেওয়ার কারণে আমাদের ব্যয় বৃদ্ধি হয়েছে। এবং পাশাপাশি আরেকটা আত্মঘাতী কাজ বিগত সরকার করেছে, যে যদি বাংলাদেশ ব্যাংক অর্থাৎ সরকারি যদি আপনার গ্যাস সাপ্লাই দেয়, সরকারি যদি টোটাল প্রজেক্টের ব্যয় 70% বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ, সেটা যদি আমদানি ব্যয়ের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লোন দেয়, অর্থাৎ সরকার ডলার সাপ্লাই করে, তাহলে কেন বেসরকারি খাতকে এত বেশি অর্থাৎ 18%, 16% রেট অফ রিটার্ন দিয়ে বেশি ব্যয় হারে মুনাফা করার, অর্থাৎ লুণ্ঠনমূলক মুনাফা করার সুযোগ কেন দিল? সুতরাং এইটা আসলে বৈধ হয়নি, অন্যায় হয়েছে। সেক্ষেত্রে যদি সরকার নিয়ন্ত্রণ করে তাহলে তাৎক্ষণিকভাবে প্রায় 3,500 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়, যেগুলোর অলরেডি আপনার লোন রিকভারি হয়ে গেছে, তারপরেও তাদেরকে ডলারে বিনিয়োগ করছে, সেটা যদি সরকার নিয়ন্ত্রণ করে এবং চুক্তি সংশোধন করে, তাহলে দেখা যায় যে প্রায় 6,000 কোটি টাকা সরকার ওভারনাইট, রাতারাতি সাশ্রয় করতে পারে। সেখানে সরকারের কোনো রকম সীমাবদ্ধতা, লিমিটেশন বা কোনো ঝুঁকি নেই। তাহলে এই 26,000 কোটি টাকা বলা যায় 7 দিনের মধ্যেই সরকার সমন্বয় করে ফেলতে পারে, সাশ্রয় করতে পারে। আজকে তেল আমরা যে সংবাদ শুনলাম, যে তথ্যচিত্র পেলাম, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই সরকারের বকেয়া হয়ে গেছে, সরকার বকেয়া পরিশোধ করতে পারছে না। উপরন্তু কয়লা, গ্যাস, ফার্নেস অয়েল এসব আমদানি করতে পারছে না। ফার্নেস অয়েল থেকে দিয়ে দামি বিদ্যুৎ তৈরি করার কোনো আবশ্যকতা নেই। ফার্নেস অয়েল থেকে টাকা সাশ্রয় করে সরকার কয়লা আমদানি বৃদ্ধি করতে পারে। এবং কয়লা আমদানি, আপনি যদি মাতারবাড়ির কথাই যান, তাহলে দেখা যায় যে সেখানে $129 কয়লা আনা হচ্ছিল পার টন। নতুন চেয়ারম্যান সেখানে আসাতে সেই কয়লা চুক্তি রিভিউ করা হলো এবং সেখানে দেখা যাচ্ছে এখন $99 আনা হচ্ছে, অর্থাৎ প্রায়
$30 সাশ্রয় হচ্ছে। আপনি যদি 4-5টা বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে যদি এইভাবে চুক্তি আপনি রিভিউ করেন, তাহলেও সেখানে 4-5 হাজার কোটি টাকা আপনি সাশ্রয় করতে পারেন, ডলার সাশ্রয় করতে পারেন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে বড়পুকুরিয়ার কথা যদি ভাবেন, সেখানে 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়ে গেছে। সেখানে বিদ্যুৎ কয়লা সরবরাহ বা না বাড়ানোর কারণে সেখানকার উৎপাদন ক্ষমতা 50%-এর নিচে প্ল্যান্ট ফ্যাক্টরে অলমোস্ট চালানো হয়। কিন্তু সেখানে কয়লার দাম যদি দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে $185 দেশের কয়লা, দেশের কোম্পানির কাছ থেকে পিডিবি কিনছে $185। এই মূল্য কিভাবে $100 বা $99 যেখানে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি ব্যয় পড়ে, নিজের কয়লা কেন এই $85 বেশি দামে কিনতে হবে? এই ধরনের এটা সরকার নিজেই জনগণকে লুণ্ঠন করছে, এটা একটা বড় দৃষ্টান্ত। এইগুলো যদি আপনি বিষয় আসেন, তাহলে আমি মনে করি এটা তাৎক্ষণিকভাবে সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করে 25 থেকে 30 হাজার কোটি টাকা সাশ্রয় করে কয়লা আমদানি বৃদ্ধি করতে পারে এবং অর্থ সংকট মোকাবেলা করতে পারে। এইবার আসেন, যে সমস্ত চুক্তি যদি সরকার রিভিউ করে, তাহলে সেই সমস্ত চুক্তিতে সবচেয়ে বড় ধরনের যে ব্যত্যয় রয়ে গেছে, অসঙ্গতি রয়ে গেছে, সেটা হচ্ছে সরকার তাদেরকে যে প্রফিট দিয়েছে বিনিয়োগকারীকে ইচ্ছা মাফিক, সেটা একটা কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করেনি। সেখানে আরবিটারিলি ইচ্ছা মাফিক যাকে খুশি তাকে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010-এর আওতায় এই বিনিয়োগের সুযোগ দিয়েছে, প্রতিযোগিতা বিনিয়োগের সুযোগ দিয়ে মাত্রাতিরিক্ত অত্যাধিক লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করার সুযোগ দিয়ে তাদেরকে লুণ্ঠনমূলক মুনাফা অর্জনের বছরের পর বছর সুযোগ দিয়ে গেছে। সেই চুক্তি এই বিষয়ে আমি একটু আপনাকে সম্পর্ক একটি ছোট্ট প্রশ্ন করতে চাচ্ছি। যেহেতু আদানির একটি বড় ধরনের হুমকির মুখে, তাদের চাপের মুখে তারা একটি বলেই, এবার যদি আপনি সেখানে যদি সাশ্রয় করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে বিআরসির স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছে বিনিয়োগকারীদের রেট অফ রিটার্ন 6 থেকে 8%, অর্থাৎ 2022 সালের কথা আমি বলছি, যখন বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়। তাহলে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনোভাবেই বিনিয়োগকারীকে 12%, 16%, 18% মুনাফা দেওয়ার সুযোগ নেই। তাহলে সেই চুক্তি রিভাইজ করে যদি তাদের মুনাফা নামিয়ে 6%-এ আসেন, তাহলে 10-12 হাজার কোটি টাকা অনায়াসেই সেভ করা সম্ভব। তাহলে এই প্রক্রিয়াটা ধরেন করতে মোটামুটি ভাবে 3 থেকে 4 বছর, হয়তো 3 থেকে 4 মাস হয়তো সময় লাগবে। তাহলে সরকারের এই মেয়াদে 45 থেকে 50 হাজার কোটি টাকা সরকার অনায়াসেই সাশ্রয় করতে পারে এই প্রেডিটরি কস্ট তথা লুণ্ঠনমূলক ব্যয় এবং মুনাফা সমন্বয় করে, যৌক্তিক করে। এইটা হচ্ছে মূল কথা। আমরা এই প্রস্তাব সরকারের কাছে দিয়েছি। তাছাড়াও তেলের ক্ষেত্রে সরকার যে ধরনের মুনাফা করে, বিপিসি কে যে ধরনের মুনাফা দেয়, সরকার যে ধরনের রাজস্ব আহরণ করে, সরকার একদিকে কোম্পানির মালিক হিসেবে লভ্যাংশ পায়, অন্যদিকে সরকার কর্পোরেট ট্যাক্স পায়। সরকারের এই যে বিচারিণী চরিত্র, এই যে সাংঘর্ষিক চরিত্র, যেখানে জনগণের কল্যাণ নিশ্চিত করার কথা, বিদ্যুৎ এবং জ্বালানি দিয়ে যেখানে জনগণের সেবা নিশ্চিত করার কথা, সেই সেবা এইভাবে লুণ্ঠনমূলক মুনাফা এবং লুণ্ঠনমূলক রাজস্ব আহরণের যে চরিত্রে সরকার অবতীর্ণ হয়েছে গত 15 বছরে, যেটা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে, সেইটাকে আসলে রিভিউ করে তার যৌক্তিক পর্যায়ে নামিয়ে এবং সরকারের জন্য সেবার দর্শন প্রতিষ্ঠিত করলে সেখানে অনেকগুলো ব্যয় সাশ্রয় হতে পারে। এবং জ্বালানির অতিরিক্ত মূল্য হওয়ার কারণে সরকার আজকে জ্বালানির উপর স্বত্বাধিকার হারিয়ে যে আপনার বলা যায় যে জ্বালানি নিরাপত্তা বিপন্ন হয়েছে, অর্থাৎ আপনার ভোক্তার বা জনগণের জ্বালানি অধিকার আজকে অরক্ষিত হয়েছে, সে বিষয়গুলো যথাযথভাবে সরকার সুরক্ষা দিতে পারে এবং জ্বালানির মতো সরবরাহ নিশ্চিত করার মতো তা মৌলিক অধিকার সরকার সংরক্ষণ করতে পারে। এই সুযোগ বর্তমান সরকারের হাতে রয়ে গেছে এবং আগের সরকারের ব্যত্যয় এবং বিচ্যুতিগুলোকে রিপেয়ার করার সুযোগ সরকারের হাতে রয়ে গেছে। শুধু দরকার আমরা যেভাবে বলছি সেটা সরকারের অনুধাবন করা দরকার এবং সে বিষয়ে তড়িৎ যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আর বিলম্ব না করে সেই পদক্ষেপের দিকে সরকারের এগিয়ে আসা দরকার। এবার আসেন যে
আদানির ব্যাপারে আসি। বরাবরই আমরা আদানির চুক্তি বৈধ নয়, জনস্বার্থের পরিপন্থী এবং জনস্বার্থ সংরক্ষণের সঙ্গে সাংঘর্ষিক এ কথাটি আমরা বলে আসছি, এবং ক্যাবের পক্ষ থেকে আমরাও এই আদানির চুক্তি বাতিলের ব্যাপারে প্রস্তাব করেছি, প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আদানির চুক্তি বাতিলের প্রস্তাব হাইকোর্টে পেশ করা হয়েছে, রিট হয়েছে। আদানির চুক্তি বাতিল করা আসলেই জাতীয় স্বার্থের প্রশ্নে এবং জাতীয় সক্ষমতার প্রশ্নে জরুরি, কারণ এরকম ধরনের একটা অন্যায্য অসম চুক্তি একতরফা ভাবে আদানি তার ইচ্ছা মাফিক প্রত্যেকটা ক্ষেত্রে ব্যয় বাড়িয়ে সে তার মুনাফা, লুণ্ঠনমূলক মুনাফা নিশ্চিত করেছে, সেটা যদি প্রোটেক্ট করা এবং সেটা যদি তার প্রতিকার করার ক্ষমতা যদি রাষ্ট্রের না থাকে, তাহলে সে রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্থবহ হয় না। সেই প্রশ্ন জাতীয় সক্ষমতা এবং জাতীয় ঐতিহ্য বাঙালি জাতি হিসেবে সেটাকে সংরক্ষণ করা এবং সেটাকে প্রতিষ্ঠিত করার স্বার্থেই আমি মনে করি যে রিট দায়ের করা হয়েছে সেটাকে আমি স্বাগত জানাই, এবং সেটাই প্রমাণ করে যে আমরা বাঙালি জাতি হিসেবে শক্তি এবং ডক্টর শামসুল আলম, আমি যে জিনিসটি একটু আপনার সাথে সম্পর্ক আরেকটি বলতে চাচ্ছি, আপনি একটু আগে একটি উদাহরণ দিয়েছেন যে কয়লা কেনার ক্ষেত্রে এক ধরনের চুক্তির যে রিভিল হয়েছে $129 থেকে সেটা এখন $99 চলে এসেছে। এই যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, তাহলে আদানির সাথে যে চুক্তি বলা হচ্ছে যে এখানে বাংলাদেশের বক্তব্যের কোনো জায়গায় রাখা হয়নি, এই জায়গাটিতে সংশোধনের কোনো উপায় আছে কি না? আমি সংশোধনের প্রশ্ন দেখি না, আমি বাতিলের প্রশ্ন দেখি। এ সমস্ত ত্রুটি বিচ্যুতি দেখিয়ে সংশোধন করা নয়, কারণ আদানির বিদ্যুৎ আসলেই আমাদের জন্য অত্যাবশ্যক নয়। আমাদের যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়ে গেছে, কয়লা বিদ্যুৎ আদানির কাছ থেকে উচ্চতর দামে, যেখানে বিদ্যুৎ আমদানি করছে 8 টাকারও কম দামে, সেখানে আদানির বিদ্যুৎ 90% উপরে প্ল্যান্ট ফ্যাক্টরে এনে 14-15 টাকা দরে আনা, এটার কোনো যৌক্তিকতা নেই, ন্যায্যতা নেই। তাছাড়াও চুক্তি বৈধ নয়। সুতরাং বৈধতার প্রশ্নে এটা বাতিলযোগ্য, পরিত্যাজ্য, এবং এই চুক্তি স্ক্র্যাপ হতে হবে, এই চুক্তি বাতিল হতে হবে। এই চুক্তি সংশোধন করে এই চুক্তির আওতায় আদানির বিদ্যুৎ আনাটা আমি মনে করি নতজানু হওয়া, রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, জাতির জন্য এই নতজানু হওয়াটা আপত্তিকর। সার্বিকভাবে যে বিষয়টি যদি একটু আমাদের সংক্ষেপে একটু জানান ডক্টর শামসুল আলম, যে আমরা সবসময় দেখি যে এক এক মৌসুমে, শীতের মৌসুমে এক ধরনের ব্যাখ্যা থাকে, গরমের মৌসুমে আরেক ধরনের ব্যাখ্যা থাকে বিদ্যুৎ উৎপাদনের সাথে, পাশাপাশি ভোক্তার কাছে কিন্তু নানান সময় নানান ধরনের, বিগত 15 বছরে যেটি দেখা গিয়েছে, দিনকে দিন বিল বেড়েই গিয়েছে ভোক্তা পর্যায়ে। এই যে উৎপাদন এবং ভোক্তা পর্যায়ের দামের সমন্বয়, এইখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের খুব দ্রুত কোনো পদক্ষেপ নেওয়ার উপায় আছে কিনা? দ্রুত তো বলেইছি যে প্রথমতই কথা হচ্ছে যে সরকারকে প্রায়োরিটি দিতে হবে যে এই বিদ্যুৎ যে দাম বেড়েছে, সে দাম ভোক্তাদের দাবি হচ্ছে অন্যায্য ভাবে বেড়েছে, অযৌক্তিক ভাবে বেড়েছে, লুণ্ঠনকে প্রকট হওয়ার কারণে বেড়েছে। বেসরকারি খাতকে বেশি বেশি মুনাফা দেওয়ার জন্য আইনি কাঠামো তৈরি করে তার আওতায় তাদের বেশি বেশি লুণ্ঠনমূলক ব্যয় এবং বাড়িয়ে লুণ্ঠনমূলক মুনাফা করার সুযোগ দেওয়া হয়। সুতরাং সেটাকে প্রতিরোধ করা এবং তার প্রতিকার করা। প্রথমত প্রতিরোধ করার ক্ষেত্রে বললাম যে ব্যয় কমিয়ে আনতে হবে, এবং ব্যয় কমানোর জন্য যেসব জায়গাতে সরকারকে হাত দিতে হবে সেই সব জায়গাতে হাত দিয়ে ব্যয় কিভাবে কমানো যায়, কমানো সম্ভব, তার একটা চিত্র আমি অলরেডি তুলে ধরেছি। আর প্রতিকারের জন্য যেটা দরকার, এর সঙ্গে যারা জড়িত, বিশেষত মন্ত্রণালয়, বিশেষত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিশেষত রাজনীতিবিদরা, বিশেষত মন্ত্রী মিনিস্টাররা, বিশেষত জ্বালানি উপদেষ্টারা, সচিবরা যারা জড়িত, ইতিমধ্যেই ক্যাব, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এই সমস্ত, তারপরে হচ্ছে রিনিউয়েবল এনার্জি কোম্পানি চায়না এবং বাংলাদেশ, এগুলোতে যে সমস্ত দুর্নীতি হয়েছে তার ব্যাপারে অলরেডি দুর্নীতির অভিযোগ জমা দিয়েছে। এবং জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ বিগত 15 বছর ধরে যে ধরনের দুর্নীতির কার্যক্রমে ইনস্টিটিউশনালি জড়িত ছিল এবং লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধিতে তারা ইনস্টিটিউশনালি জড়িত, তাদেরকে অভিযুক্ত করা হয়েছে প্রায়
মানে বলে যে প্রায় 80টা অভিযোগ, ডক্টর শামসুল আলম 40টা অভিযোগে অভিযুক্ত করা। স্যার আমরা একটু আপনার সাথে আবার যোগ দিব। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যে কপ সম্মেলনে আছেন সেখানে তিনি কথা বলছেন, আমরা একটু সেই কথাগুলো একটু শুনে আসতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলছেন কপ সম্মেলনে আজারবাইজানে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। Young people will love that lifestyle as a matter of choice. Each young person will grow up as a 3-0 person. 0 net carbon emissions, 0 wealth concentration through building social businesses only, and 0 unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. It can be done. All we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet and all who live on it. Today's generation of youth will do the rest. They love their planet. I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. Thank you very much. Thank you, Your Excellency. It is my দর্শক, আমরা ছিলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্যটি শুনছিলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সংবাদ বিশ্লেষণে। ডক্টর শামসুল আলম, আমরা একদম সার্বিকভাবে বাংলাদেশের এখনকার বিদ্যুতের যে পরিস্থিতি সেটি নিয়ে যদি সবশেষ আপনি আপনার 1 মিনিটের একটি মন্তব্য জানান। আমার মন্তব্য একটি, আর বিদ্যুতের মূল্য বৃদ্ধি নয়, ভর্তুকিও নয়, শুধুমাত্র লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় করে অর্থাৎ নিয়ন্ত্রণ করে কমিয়ে যে ঘাটতি বিদ্যমান রয়েছে তা সমন্বয় করা সম্ভব। এখানেই বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ, এখানেই বর্তমান সরকারের দক্ষতা এবং সক্ষমতা প্রমাণ করার সুযোগ। এই সুযোগ সরকার গ্রহণ করবে আশা করি এবং সরকার সফল হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর শামসুল আলম বিজনেস আওয়ারে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতে নতুন কোনো বিষয়ে আবার আপনার সাথে কথা হবে সে প্রত্যাশা রইল। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সংবাদ বিশ্লেষণ, বিদ্যুৎ সংকট ও সমাধান, ছিলেন অতিথি জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। আমরা ফিরে আসব একটি বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত বিজনেস আওয়ারে। কিছুক্ষণ আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিবেদক শাহনাজ ইয়াসমিনের সাথে। দর্শক, আমরা দেখে আসব তার আলাপচারিতা। এমন একটা সময় আপনি দায়িত্ব নিয়েছেন, সে সময় আসলে বাজারের অবস্থাটা গত সরকারের আমল থেকেই মানুষের কাছে অসহনীয় হয়ে উঠেছে এবং এই 3 মাসেও সরকার আসলে কতটা করতে পারছে, মানুষ আসলে এখনো বাজারের জিনিসপত্রের দাম হাতের নাগালে নাই। মাননীয় উপদেষ্টা, আপনি যে ব্যবসায়ী, আপনার কাছে চ্যালেঞ্জটা কি এই সময় এসে? আসলে একই সেম চ্যালেঞ্জ দ্যাট আপনি যেটা বলেছেন ওইটাই চ্যালেঞ্জ, এবং আমরা আমাদের সকল সহকর্মীকে একসাথে মানে এক হয়ে আমরা সকল রকম অ্যানালিসিস করছি যে ব্যবসাকে আরও বেশি মানে সংযুক্ত করা এবং বাজারে সরবরাহ বাড়ালে ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে এটার একটা সুস্থ সমাধান আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আপনি কি এটা আশাবাদী যে আসলে মানুষের কাছে বাজারটা সহনীয় হবে? সেই প্রচেষ্টাই তো আমার একমাত্র কাজ। সেই প্রচেষ্টার কোনো ঘাটতি নেই সে ব্যাপারে মানে আই ক্যান এশিওর। এটা কতদিন সময়টা কি আপনার কাছে মনে হচ্ছে? I wish I can do it tomorrow. সো আমি যদি আজকের বিকালের বাজারটাও আপনার জন্য বেশি সহনীয় করতে পারি তাহলে আমি খুব খুশি হব। সেটা আপনি নিজেই বুঝতে পারছেন যে যতটুকু সম্ভব আমরা আমাদের পরিশ্রমের কোনো রকম কোনো ঘাটতি রাখছি না। কিন্তু সেটা বলছে সরবরাহ কথা বলছে, সরবরাহ কি চট করে হয়? না, অবশ্যই না, অবশ্যই না। বাট সেই ক্ষেত্রে যে ডিসকানেক্টগুলো আছে, যে অসঙ্গতিগুলো আছে সেগুলোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং আমরা আমদানি এবং স্থানীয় উৎপাদনকে একসাথে সম্মেলন করে এবং আমাদের যে মানে আমাদের স্থানীয়ভাবে যে ইনভেন্টরিটা আছে সেটাকে কম্বাইন করে সকল কিছুকে আমরা একসাথে একযোগে কাজ করার চেষ্টা করছি। Of course we don't want it. I mean this is not really the idea. The idea is to have a competitive মানে আমরা একটা প্রতিযোগিতামূলক ব্যবসায় অসম্ভব রকম আগ্রহী।
আমি নিজে ব্যক্তিগতভাবে, যেটা আপনি রাইটলি বলেছেন যে ব্যবসায়ী, এবং আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি। আমি যতগুলো ব্যবসা করে ব্যক্তিগতভাবে করি, প্রত্যেকটা ব্যবসায় আমি প্রতিযোগিতার সম্মুখীন হয়েই বাজারে নিজের অবস্থানকে তুলে ধরি। এবং আমি তদ্রূপভাবেই আমি মনে করি, আমি নিজেও একজন ভোক্তা আপনার মতো, আমি মনে করি যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করাটাই আমার কাজ। মানুষের জন্য আপনার শেষ মেসেজটা কি? বাজার নিয়ে সাধারণ মানুষের জন্য আমাদের প্রচেষ্টা সর্বোত্তমভাবে জারি আছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমরা আমাদের প্রশাসনিক এঙ্গেজমেন্টটাকে আমি যতটুকু সম্ভব বাড়ানোর চেষ্টা করছি। ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন রকমের সলা পরামর্শ করছি, বিভিন্ন সভাও করছি। আগামীকালও আমি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বসছি এবং সামগ্রিকভাবে সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি। বাজারে সরবরাহ বাড়লেই আশা করা যায় আল্লাহর রহমতে, এবং এর মধ্যে আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন রকমের দর বৃদ্ধি, দর পতন, বিভিন্ন ঘটনা ঘটছে পণ্যভেদে। সো এই জিনিসগুলোর কিছু রিফ্লেকশন তো আসবেই। এবং আমরাও যে স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে আপনারা জানেন যে বন্যা এবং কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের আমাদের আন্দোলনের ফলে যে একটা সাময়িক সমস্যা হয়েছিল, তার একটা সামগ্রিক প্রতিফলন হয়তো এখন হচ্ছে। আশা করা যায় আমি এবং আমার যত কলিগ আছেন সকলে মিলে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা এই সরবরাহ পরিমাণটাকে যত বেশি বৃদ্ধি করতে পারি সেই প্রচেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা, নতুন বাণিজ্য উপদেষ্টা ডক্টর বশির উদ্দিন। উনি বাজার ব্যবস্থা নিয়ে নিজের আশার কথা জানালেন, বললেন যে খুব শীঘ্রই তাদের প্রচেষ্টায় বাজার ব্যবস্থাপনা সহনীয় পর্যায়ে আসবে। মানুষের জন্য মানুষের যে উদ্বেগ আছে বাজার নিয়ে, সেটা আসলে খুব সহসাই কেটে যাবে বলে উনি আসলে মনে করলেন। দর্শক, আমরা শুনছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি শাহনাজ ইয়াসমিনের সাথে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের আলাপচারিতা। এবার অন্যান্য সংবাদে আমরা ফিরে যেতে চাই। পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসির 400 কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। অর্থ উত্তোলনের পর এই টাকা ব্যবহার করা হবে ব্যাংকের টায়ার 2 মূলধন ভিত্তি শক্তিশালী করতে। মঙ্গলবার বিএসইসির 931তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসি জানিয়েছে বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে, যেখানে বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে 10 লাখ টাকা। রেফারেন্স রেটের সঙ্গে 3% কুপন মার্জিন যোগ করে নির্ধারণ করা হবে এ ব্যান্ডের কুপন হার। দর্শক, এবার জানিয়ে দিতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের সবশেষ যে পরিস্থিতি, দরদামগুলো, সেগুলো জানার জন্য আমরা একটু যেতে চাই আমাদের যেই কাছে তথ্য যেগুলো রয়েছে। মুদ্রার বিনিময় মূল্য আজকে মার্কিন ডলার 119 টাকায় কিনে বিক্রয় হচ্ছে 120 টাকা, ইউরো 127 টাকায় কিনে বিক্রয় হচ্ছে 132 টাকা, পাউন্ড 150 টাকায় কিনে বিক্রয় হচ্ছে 155 টাকা, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সা, সৌদি রিয়াল 31 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকা 50 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। এরপরে আমরা যেতে চাই স্বর্ণের দর দামে। এখন পর্যন্ত সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,36,189 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি 1,29,995 টাকা, 18 ক্যারেটের যে স্বর্ণ সেটি প্রতি ভরি 1,11,426 টাকা, সনাতন স্বর্ণ 91,411 টাকা প্রতি ভরি। পাশেই প্রতি গ্রামের দামও লেখা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আমরা দেখতে চাই রূপার দরদাম। এখন পর্যন্ত সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,449 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,111 টাকা এবং সনাতন রূপার দাম প্রতি ভরি 1,586 টাকা। এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে মুদ্রা বাজার এবং স্বর্ণ রূপার দরদাম। ফিরছি একটি বিরতি নিয়ে, সাথেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। দেশের রেলওয়ে নেটওয়ার্কে সবচেয়ে লাভজনক রুটে পরিণত হয়েছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট। রেলওয়ের তথ্যমতে আনুষ্ঠানিক উদ্বোধনের 1 বছরে প্রায় 37 কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। স্টেশনের নান্দনিক নির্মাণ শৈলী এবং কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় এই রুটে চলাচল করা ট্রেনের টিকিট চাহিদাও বেশি।
কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় নির্মিত হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন 6 তলা বিশিষ্ট আইকনিক রেল স্টেশনটি। গেল বছরের 1 ডিসেম্বর বাণিজ্যিকভাবে ঢাকা চট্টগ্রাম রুটে শুরু হয় ট্রেন চলাচল, তবে চাহিদার তুলনায় রয়েছে রেলের সংকট। প্রতিনিয়ত ঢাকা কক্সবাজার রুটে বাড়ছে যাত্রী, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্টেশন কর্তৃপক্ষ। রেল যোগাযোগ হওয়ার কারণে আমি খুব উৎসাহিত হয়ে এসেছি। বাইরে থেকে রেলে চলা নাই, আমি মনে করি যে ভালো। টিকিটের চাহিদা খুব বেশি, আমরা যদি আরো ট্রেন দিতে পারি আমাদের আরো যাত্রীর সেবা হবে। সংশ্লিষ্টরা বলছেন, সংকট দূর করা গেলে ব্যাপক পরিবর্তন আসবে কক্সবাজারের পর্যটন শিল্পে। বগির সংখ্যা বাড়ানো হয়, রেলের সংখ্যা বাড়ানো হয়, তাহলে পর্যটন শিল্পের দিক উন্মোচিত হবে এবং বাংলাদেশের পর্যটন শিল্পের চেহারা পাল্টে যাবে। এই রুটে আরো লাভজনক করতে যাত্রীবাহী রেলের পাশাপাশি মালবাহী রেল চালুর কথা বলছেন ব্যবসায়ীরা। এটাকে আরো অর্থকরী করতে হলে এখান থেকে লবণ, চিংড়ি এগুলা যাতে পরিবহন করতে পারে, সে কারণে ঈদগাতে এবং রামুতে 2টা রেল স্টেশন যেগুলো আছে এগুলাও চালু করা দরকার। রেলের তথ্য মতে 1 বছরে প্রায় 37 কোটি টাকা আয় হয়েছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত রংপুরে আমন ধানের বেশ ভালো ফলন হয়েছে, ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। যদিও কৃষকরা বলছেন এবার আবহাওয়া অনুকূলে থাকলেও তেমন বৃষ্টি না থাকায় সেচ দিতে হয়েছে, পাশাপাশি অন্যান্য খরচও হয়েছে দ্বিগুণ। তাই ধানের ফলন ভালো হলেও দাম কম পাওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালী ধান। এই ধানের শীষে স্বপ্ন দেখছে কৃষক। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় এবার 6,20,000 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরই মধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। যদিও কৃষকরা বলছেন সার, কীটনাশক ও সেচ সহ বিঘা প্রতি অতিরিক্ত খরচ হয়েছে, ফলে লাভ না হওয়ার শঙ্কা তাদের। জিনিসপাতির দাম সেইভাবে কিন্তু আমরা কৃষক কিন্তু আমরা ফলনটা ঠিক মতন করতে পারতেছি না। কারণ আমরা যদি কৃষক না বাঁচি তাহলে মনে করো জিনিসপাতি আমরা কিনবো কিভাবে? সারের দাম অতিরিক্ত, লেবারের দাম সব মিলে দেখা যাচ্ছে যে বিঘা প্রতি আমাদের খরচ অনেক বেশি পড়ে যায়। গত বছরের চেয়ে এবারে ধান ইনশাল্লাহ বেশি ভালো হয়েছে। রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানান, চলতি মৌসুমে আমন ধানের ফলন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সমস্ত ক্ষেতগুলোই আসলে ধানের শীষ যেভাবে আমাদেরকে জানান দিচ্ছে, তাতে আমাদের টার্গেটের চেয়েও ফলন ভালো হবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় 30 ভাগের বেশি জমিতে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। এখন থেকে ইরানের ব্যাংকগুলোর কার্ড ব্যবহার করা যাবে রাশিয়ায়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দ্য মস্কো টাইমস। রুশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা মোকাবিলায় দেশ দুটি এই পদক্ষেপ নিল। ইরানের আন্তঃব্যাংক নেটওয়ার্ক শেতাবকে রাশিয়ার সমতুল্য মির নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে সম্ভব হয়েছে এই কার্যক্রমটি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ক্রমাগত বেড়ে চলেছে বিটকয়েনের দাম। মঙ্গলবার বিটকয়েনের দাম পৌঁছেছে 89,637 মার্কিন ডলারে, যা এর ইতিহাসে নতুন রেকর্ড। বিটকয়েনের মূল্যবৃদ্ধির এই গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টোকারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয় বলে জানিয়েছেন ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা। অদূর ভবিষ্যতে এর দাম ক্রমাগত আরও বৃদ্ধি পেতে পারে। ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে ক্রিপ্টো মুদ্রার একটি বিকেন্দ্রীকরণ ব্যবস্থা হলো বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে ওঠানামা করে এটির দাম। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।